একজন মায়ের কাছে তার সন্তানই পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। আর সে মায়ের পৃথিবী যদি হঠাৎ অন্ধকারে ডুবে যায়, তাহলে একজন মা তার সন্তানকে বাঁচাতে কত দূর যেতে পারে। এই গল্পটা এমন এক মা আর তার ছোট্ট ছেলেকে ঘিরে, যেখানে মায়ের ভালোবাসা আছে, আছে সন্তানের জন্য ত্যাগ, আর আছে এমন কিছু কষ্ট যা একজন মায়ের হৃদয়কে ভেঙে দিতে পারে। কিন্তু সময় যত এগোতে থাকে, মা আর ছেলের জীবনে একের পর এক এমন ঘটনা ঘটতে থাকে যা তাদের সম্পর্ককে নিয়ে যায় এক ভয়ঙ্কর পরীক্ষার সামনে। শেষ পর্যন্ত কি তার মা ছেলেকে রক্ষা করতে পারবে, নাকি ভাগ্যের কাছে হেরে যাবে সেই মায়ের ভালোবাসা? এই গল্পের শেষটা এতটাই আবেগপূর্ণ যে শেষ পর্যন্ত দেখার পর হয়তো আপনার নিজের মায়ের কথাও মনে পড়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। সিনেমার গল্প শুরু হয় একজন মা আর তার ছোট্ট ছেলেকে দেখিয়ে। শৈরারের ছেলে হচ্ছে বালান। তারা মা ছেলে 5 বছর ধরে এই জেলে রয়েছে। তাদের কেন জেলে আসতে হয়েছে, তাদের কি অপরাধ ছিল, তা আমরা গল্পের সামনে গেলে জানতে পারবো। আজ তাদের সাজা শেষ হয়েছে, তারা জেল থেকে মুক্তি পাবে। তারা যখন জেল থেকে বের হবে, সে সময় শামনা নামের একজন মহিলা শৈরালীকে তার কাছে ডাকে। জেলের মধ্যেই এই শামনার সাথে শৈরালীর পরিচয় হয়েছিল। শামনা এক ভয়ঙ্কর মহিলা, জেলের ভিতরে যার বেশ দাপট ছিল। শামনা শৈরালীকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে, আমি কয়েকদিন পর বের হব, তখন আমাকে ফোন করবে, ভুলে যেও না। তোমার সাজা কমাতে আমি অনেক সাহায্য করেছি। এরপর বের হওয়ার সময় পুলিশও তাকে একটি এনজিওর কার্ড দিয়ে বলে, এখানে গেলে তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু জেল থেকে বের হওয়ার পরই শৈরালী সামনার দেওয়া নাম্বার এবং পুলিশের দেওয়া এনজিওর কার্ড দুটিই ফেলে দেয়। সে তার ছেলেকে নিয়ে বাসে করে অন্য একটি জায়গায় চলে আসে। সেখানে ছোট্ট একটি হোটেলে গিয়ে খাবার খাচ্ছিল শৈরালী ও তার ছেলে। তখন শৈরালী লক্ষ্য করে একজন বৃদ্ধ দাদু একাই এই হোটেলটি চালাচ্ছেন। বয়সের কারণে তার পক্ষে ঠিকমতো কাজ করা সম্ভব হচ্ছিল না, আর এই হোটেলে কোনো লোকও ছিল না। এরপর শৈরালী দাদুর কাছে গিয়ে বলে, তারা যে খাবার খেয়েছে সেই খাবারের বিল দেওয়ার জন্য তাদের কাছে কোনো টাকা নেই। টাকার বিনিময়ে চাইলে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে পারে। এর সাথে শৈরালী এটাও বলে, আপনি চাইলে সবসময়ের জন্য আমাদের আপনার হোটেলে রেখে দিতে পারেন। আমরা খুব মন দিয়ে কাজ করব, আমাদের কোনো টাকা লাগবে না, শুধু আমাদের দুজনের খাবারের ব্যবস্থা হলে হবে। সে আরও জানায় তার স্বামী হাতির পায়ের নিচে পড়ে মারা গিয়েছে। এরপর তারা একা হয়ে যায় এবং অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে, কোথাও কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না। এখানে শৈরালী তার নাম বলে ইন্দু এবং তার ছেলের নাম বলে অভিজিৎ। দাদু তাদের প্রতি দয়া করে ইন্দুকে হোটেলে কাজ দেন। ইন্দু খুব ভালোভাবে কাজ করতে শুরু করে এবং ধীরে ধীরে হোটেলের ব্যবসাও আগের চেয়ে ভালো হতে থাকে। শৈরালী তার ছেলেকে নিয়ে এই হোটেলেই কাজ করে এবং হোটেলেই ঘুমায়। একদিন এক ট্রাক ড্রাইভার হোটেলে খাবার খেতে এসে শৈরালীকে নিয়ে বাজে মন্তব্য করে। তাই দাদু শৈরালীকে বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে এখানে থাকতে হবে না, আমি আমার বাড়িতে একাই থাকি, তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো, তুমি আমার মেয়ের মতো আর ও হচ্ছে আমার নাতির মতো। শৈরালী কিছুই বলে না। কিন্তু পরের দিন সকালে দাদু হোটেলে এসে দেখেন দোকান বন্ধ, বাইরে শুধু চাবিটা পড়ে আছে। ইন্দু তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। বালান তার মাকে জিজ্ঞেস করে, আমরা দাদুর দোকান ছেড়ে চলে এলাম কেন? শৈরালী বলে, আমাদের জন্য আমরা দুজনেই যথেষ্ট, আমাদের আর কারোর প্রয়োজন নেই। বালান তার মাকে আরও জিজ্ঞেস করে, এখন আমাদের নতুন গল্প কি হবে, আর আমার নতুন নাম কি? শৈরালী তার কানে নতুন নাম বলে দেয়, অভিষেক। এরপর তারা আবার নতুন একটি জায়গায় চলে যায়। শৈরালী একটি কারখানায় কাজ শুরু করে, পাশাপাশি একটি সিনেমা হল পরিষ্কার করার কাজও নেয়। কিন্তু সেখানে কাজ করতে গেলে মালিক তাকে পরিচয়পত্র আনতে বলে। এরপর তারা আবার জায়গা পরিবর্তন করে নতুন জায়গায় একটি দোকানে কাজ শুরু করে। সেখানে একজন লোক তাকে বিরক্ত করলে শৈরালী তাকে আক্রমণ করে বসে। আবারও তাদের নতুন জায়গায় যেতে হয়। প্রতিবার নতুন জায়গায় যাওয়ার পর শৈরালী নিজের নাম, নিজের পরিচয়, কোথা থেকে এসেছে সব কিছু বদলে দেয়। এমনকি ছেলেকেও শেখায়, আগের গল্প ভুলে যাও, আমি এখন যে গল্প বলছি সেটাই মনে রাখবে। শৈরালী তাকে আরও বলে, বেশি মানুষের সঙ্গে কথা বলবে না, বিশেষ করে পুলিশের কাছ থেকে সবসময় দূরে থাকবে। এক সময় শৈরালী মুসলিম পরিচয়ে একটি কারখানায় কাজ শুরু করে। সেখানে একজন লোক শৈরালীকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে, আমি তোমার ছেলেকে নিজের ছেলের মতো করে মানুষ করব। শৈরালী সেই জায়গা থেকে চলে যায়। এরপর শৈরালী একটি কনস্ট্রাকশন সাইটে কাজ শুরু করে। সেই সময় সেখানে ওই ট্রাক ড্রাইভারও ছিল যে শৈরালীকে দাদুর হোটেলে বাজে কথা বলেছিল। ড্রাইভার শৈরালীকে দেখে চিনে ফেলে। সে বলে, তোমার নাম তো ইন্দু ছিল তাই না?
তুমি দাদুর হোটেলে কাজ করতে? কনস্ট্রাকশন সাইডের কন্ট্রাক্টর বলে, আরে ওর নাম ইন্দু না, ওর নাম হচ্ছে মেরি। সেই একজন অসহায় মানুষ, ভূমিধসে ওদের বাড়িঘর সব শেষ হয়ে গিয়েছে, ওর স্বামীও মারা গিয়েছে। ভূমিধসের কারণে তার সকল আইডি কার্ডও হারিয়ে গিয়েছে। শৈরালি ও ট্রাক ড্রাইভারকে বলে, আমার নাম হচ্ছে মেরি, আর ভূমিধসে আমার বাড়িঘর ধসে গিয়েছে। ট্রাক ড্রাইভার বলে, এসব মিথ্যা। ট্রাক ড্রাইভার একের পর এক প্রশ্ন করতে থাকে, তার স্বামীর নাম কি, কী কাজ করতো, বাড়ির রং কী ছিল, বাড়ি কেমন ছিল, তাদের কোনো গাড়ি ছিল কি না। শৈরালি কোনো রকম দ্বিধা ছাড়াই সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। শৈরালি বলে, আমাদের বাড়ির রং ছিল সাদা, আমার স্বামীর নাম ছিল বেনি, আর আমাদের একটি স্কুটিও ছিল। শৈরালি এখানে সব প্রশ্নের উত্তর এমনভাবে দিচ্ছিল দেখে বোঝাই যাচ্ছে না সে যে মিথ্যা বলছে। তাই ড্রাইভার এবার শৈরালির ছেলেকে গিয়ে সেই সব প্রশ্ন করে, বালানো সুন্দর করে সব প্রশ্নের উত্তর দেয়। শৈরালি ও তার ছেলে বালানের কথা হুবহু এক। শৈরালি আগে থেকে ছেলেকে এসব প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে দিয়েছিল। শৈরালি তাকে এমনভাবে গল্প মুখস্থ করাতো যাতে কখনো হঠাৎ কেউ প্রশ্ন করলেও তাদের দুজনের গল্পে কোনো পার্থক্য না থাকে। কন্ট্রাক্টর ড্রাইভারকে বলে, এবার তো হয়েছে, যা এখান থেকে, এটা ইন্দু না, ও হচ্ছে মেরি। কিন্তু এখানে যেহেতু একবার কেউ একজন তাদের সন্দেহ করে ফেলেছে, তাই তারা আবার নতুন জায়গায় চলে যায়। এবার শৈলী একটি বাড়িতে একটি বাচ্চার কেয়ারটেকার হিসেবে কাজ নেয় এবং সেখানে সে তার নাম বন্দনা এবং তার ছেলের নাম মনু বলে। বাড়ির মালিক শৈলীর কাছে তার ছেলে বাসুদেবের কিছু ডকুমেন্ট ফটোকপি করে আনতে বাজারে পাঠায়। শৈলী ফটোকপি করে বাড়ি ফিরে এসে দেখে বাড়ির সামনে প্রচণ্ড ভিড়। জানা যায় বাসুদেব যে বাসে স্কুলে যেত সেই বাস দুর্ঘটনার শিকার হয়েছে এবং বাসুদেব মারা গিয়েছে। শৈলী আবার সেখান থেকেও চলে যায়, কারণ এই বাড়িতে শৈলীর কাজ ছিল মূলত বাসুদেবকে দেখাশোনা করা। কিন্তু এখন তো আর বাসুদেবই বেঁচে নেই। তবে সেখান থেকে আসার সময় শৈলী যে বাসুদেবের কাগজপত্রগুলো ফটোকপি করেছিল সে আর সেগুলো বাসুদেবের মাকে দেয় না, সেগুলো নিজের কাছেই রেখে দেয়। শৈলী সেখান থেকে এসে একটি বাস স্ট্যান্ডে বসে খাওয়া দাওয়া করছিল। তখন শৈলী এক দরিদ্র পাগল মহিলাকে দেখতে পায়। পাগলটি সবার কাছে খাবার চাচ্ছিল, তাই শৈলী তাকে খাবার দিতে যায়। তখন পাগলটির হাত থেকে একটি আইডি কার্ড পড়ে যায়। শৈলী কার্ডটি হাতে নিয়ে দেখতে পায় এই মেয়েটির নাম মূলত শার্লি, আর শার্লি একজন হোম নার্স ছিল। শৈলী আইডি কার্ডটি নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর একটি খবরের কাগজে শৈলী দেখতে পায় একটি বাড়িতে একজন হোম নার্স প্রয়োজন। শৈলী সেখানে যোগাযোগ করে এবং নিজের পরিচয় দেয় সে হচ্ছে শার্লি, সে একজন হোম নার্স। শার্লির পরিচয়পত্র দিয়ে শৈলী কাজটি পেয়ে যায়। শৈলীর কাজ হচ্ছে একজন বৃদ্ধ দাদিকে দেখাশোনা করা, আর সেই দাদির বাড়িটি ছিল লোকালয় থেকে অনেক দূরে। যে ব্যক্তি কাজটি দিয়েছিল তার নাম হচ্ছে এমপে। এমপে জানায় দাদির সন্তানরা বিদেশে থাকে, দাদি কারোর সঙ্গে কথা বলে না এবং খুব রাগী স্বভাবের। বাড়ির দরজা খোলাই থাকবে, তুমি সেখানে গিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবে। শৈলী দাদির বাড়িতে গিয়ে দেখে দাদি ঘুমাচ্ছেন। ঠিক সেই সময় দাদির ছেলে জোসেফ ফোন করে। জোসেফ প্রতিদিন দুপুরে তার মাকে কল করে। শৈলী স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলছিল। ঠিক সে সময় শৈলী লক্ষ্য করে দাদি তার দিকে বন্দুক তাক করে আছেন। দাদি জিজ্ঞেস করেন, তুমি কে, তোমার নাম কি? শৈলী বলে, আমার নাম শার্লি, এমপি আমাকে আপনার দেখাশোনা করার জন্য পাঠিয়েছে। দাদি বলেন, এমপিকে তো আমি গুলি করে দেব। তারপর ছেলেটির দিকে তাকিয়ে বলেন, এটা তোমার ছেলে, ওর বাবা কোথায়? শৈলী বলে, সে মারা গিয়েছে। এরপর দাদি বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। এরপর শৈলী দাদিকে খাবার দেয়। দাদি খুব দ্রুত খাবার খেতে থাকেন। বালান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বালান তার মাকে জিজ্ঞেস করে, এই বুড়ি আমাদের ক্ষতি করবে না তো? শৈলী বলে, ভয় পেও না, দরকার হলে আমরাই কিছু একটা করে দেব। দাদির অ্যাজমা ছিল, ইনহেলার ছাড়া একদমই চলতো না। শৈলী একদিন জিজ্ঞেস করে, আপনি কারোর সঙ্গে কথা বলেন না কেন? দাদি বলেন, আমার সে স্বার্থপর ছেলের জন্য। আমার স্বামী ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তিনি অনেক ইংরেজের বিরুদ্ধে লড়েছেন, অথচ তার ছেলে আজ সেই ইংরেজদের দেশে গিয়ে তাদের গোলামি করছে। এমন ছেলেকে আমি কিভাবে ভালোবাসবো? শৈলী জিজ্ঞেস করে, আপনি 15 বছর ধরে তার সঙ্গে কথা না বলে কিভাবে আছেন? দাদি তখন নিজের জীবনের ভয়ঙ্কর অতীতের কথা বলেন। তিনি জানান, এক সময় তার স্বামীকে খুঁজতে গিয়ে ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে যায়। 6 মাস তাকে বন্দি করে নির্যাতন করা হয়, তাকে বেঁধে মারধর করা হয়, মরিচের গুঁড়া ছিটানো হয়, এমনকি তার মুখ পর্যন্ত তুলে ফেলা হয়। কিন্তু এত নির্যাতনের পরও তিনি মুখ খোলেননি। দাদি আরও বলেন, ও তো আমার নিজের ছেলে, কিন্তু আমি তাকে কখনো ক্ষমা করিনি। এরপর শৈলী সেখানকার একটি স্কুলে তার ছেলেকে ভর্তি করায়। সেখানে নিজের নাম বলে শার্লি এবং স্বামীর কথা জানতে চাইলে
চাইলে সে জানায় তার স্বামী গালফে কাজ করে। এরপর একদিন দাদি তার বন্দুক পরিষ্কার করছিল। বালান তাকে জিজ্ঞেস করে, আপনি আমাদের গুলি করে মারবেন? দাদি বলেন, এখনও ভাবিনি, দরকার হলে অবশ্যই করব। বালান বলে, তাহলে আমরাও আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলবো। দাদি হেসে বলেন, তোমার মা বিষ দেবে আর আমি সেটা খেয়ে ফেলবো? বালান বলে, চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেব, আপনি বুঝতেও পারবেন না। ঠিক তখনই শৈরালি চা নিয়ে আসে। দাদি চা খেতে ভয় পাচ্ছিলেন। শৈরালি বলে, চায়ের মধ্যে কোনো বিষ নেই, ও শুধু আপনাকে ভয় দেখানোর জন্য বলেছে। দাদি বলেন, দাও চা খাই, মরার হলে মরবো। চা খাওয়ার পর হঠাৎ দাদি বিছানায় পড়ে যান। বালান ভয় পেয়ে কাছে যেতেই দাদি হঠাৎ উঠে তাকে ভয় দেখান। ধীরে ধীরে দাদি এবং বালানের মধ্যে বন্ধুত্ব তৈরি হতে থাকে। স্কুলে বালানকে যখন সবার সামনে নিজের পরিচয় দিতে বলা হয় তখন সে ভয় পেয়ে যায়, কারণ এতদিন তার মা তাকে এতগুলো নাম আর গল্প শিখিয়েছে যে কোনটা বলতে হবে সে নিজেই ভুলে যায়। এইদিকে দাদির বাড়িতে একটি আম গাছ ছিল। কিছু শিশু প্রায়ই সেই গাছ থেকে আম পাড়ার জন্য আসতো। তারা জানতো এই বাড়িতে একজন ভয়ঙ্কর বৃদ্ধা থাকে। একদিন শিশুরা আম পাড়তে এলে দাদি তার ইলেকট্রিক চেয়ার চালিয়ে বাইরে এসে তাদের দিকে গুলি চালান। শিশুরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। শৈরালি রেগে গিয়ে বলেন, আপনি কি বাচ্চাগুলোকে মেরে ফেলবেন? বালান বলে, মা, ওনাকে বিষ দিয়ে দাও। দাদি হেসে বলেন, তার জন্য তো তোমার মাকে বেঁচে থাকতে হবে। এরপর দাদি শৈরালির দিকে বন্দুক তাক করে গুলি করেন, কিন্তু শৈরালি মারা যায় না। দাদি হেসে বলেন, ভয় পেও না, এতে ব্ল্যাঙ্ক বুলেট আছে, শুধু মানুষকে ভয় দেখানোর জন্য। দাদি আরও জানান, লোকজনের মধ্যে তিনি ইচ্ছা করেই এই গুজব ছড়িয়েছেন যে এই বাড়িতে ভয়ঙ্কর এক বৃদ্ধা থাকে, কেউ ঢুকলেই সে গুলি করে দেবে। এই কথা ছড়ানোর কারণ হচ্ছে তিনি বাসায় একা থাকতেন এবং কাউকে বাড়ির কাছে আসতে দিতে চাইতেন না। শৈরালি সবসময় তার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাড়ির সামনের গেট দিয়ে না গিয়ে পিছনের গেট দিয়ে যেত, আর বালানকে সবসময় একটা জায়গা দেখিয়ে বলতো, স্কুল ছুটি শেষে তুমি সবসময় এখানে দাঁড়িয়ে থাকবে, আমি না আসা অবধি এখান থেকে কোথাও যাবে না। এই বিষয়টি দাদির চোখকে ফাঁকি দিতে পারে না। একদিন দাদি শৈরালিকে জিজ্ঞেস করেন, তুমি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় গেটের রাস্তা ব্যবহার না করে জঙ্গলের রাস্তা দিয়ে কেন নিয়ে যাও? শৈরালি কোনো উত্তর দেয় না। দাদি বলেন, আমি জানি তুমি চুরি করতে আসনি, তুমি যদি খারাপ মানুষ হতে তাহলে নিজের ছেলেকে স্কুলে পড়াতে না। ধীরে ধীরে দাদি এবং বালান একে অপরের খুব কাছের হয়ে যায়। একদিন দাদি শৈরালিকে বলেন, তুমি তো নিজের সম্পর্কে কিছুই বলো না, আমি তোমার সম্পর্কে জানতে চাই। শৈরালি বলে, আমার তেমন কিছুই নেই। এরপর দাদি বলেন, তাহলে মিথ্যে একটা গল্প শোনাও। শৈরালি তখন নিজের জীবনের গল্পকে রূপকথার গল্পের মতো বলতে শুরু করে। শৈরালি বলে, এক রাক্ষস এক রাজকুমারীকে ভালোবাসার অভিনয় করে তাকে নিজের দাসী বানিয়ে নিয়েছিল। মেয়েটি যখন বুঝতে পারে সে প্রতারিত হয়েছে তখন সে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারেনি। ধীরে ধীরে সে রাক্ষসের সঙ্গে থাকতে বাধ্য হয়। এক সময় সে বুঝতে পারে সে মা হতে চলেছে। তখন সে শুধু তার সন্তানের কথা ভাবতে থাকে। সে ভয় পায় তার সন্তান বড় হয়ে রাক্ষসের মতো হবে নাকি তার মতো একজন দাস হয়ে যাবে। এই ভয় ধীরে ধীরে রাগে পরিণত হয়। একদিন সেই গর্ভবতী নারী রাক্ষসটিকে হত্যা করে মাটিতে পুঁতে দেয় এবং তার উপরে একটি কলা গাছ লাগিয়ে দেয়। এরপর সে ধরা পড়ে যায় এবং জেলের মধ্যেই সন্তানের জন্ম দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় তার ছেলেকে কখনো সে রাক্ষস হতে দিবে না, আবার দাসও হতে দিবে না। তাই সে জেল থেকে বের হয়ে নতুন জীবন শুরু করে। দাদি গল্পটি শুনে নিজের বন্দুকের দিকে তাকিয়ে বলেন, আমার বন্দুকটা পরিয়ে দিও, এটার আর আমার কোনো প্রয়োজন নেই। শৈরালি বলে, আমরা এখানে আর থাকবো না। দাদি বলেন, কেন, কি হয়েছে? শৈরালি জানায়, আমার কারোর সাথে এখন আর ঘনিষ্ঠ সম্পর্ক করতে মন চায় না। দাদি বলেন, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই, তুমি তোমার কাজ করো এবং শান্তিতে এখানে থাকো। তিনি আরও বলেন, আমি মারা গেলে আমাকে এই বাড়ির জায়গাতেই কবর দেবে এবং আমার কবরের উপরে একটা কলা গাছ লাগাবে। তারপর তুমি তোমার ছেলেকে নিয়ে শান্তিতে থাকবে, আর তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না। শৈরালি আর কিছুই বলে না। শৈরালি শেষ পর্যন্ত সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এবার আর কোনো নতুন নাম নয়, নতুন কোনো গল্প নয়। কিন্তু একদিন বাজারে গেলে তার সামনে আবার সামনা এসে হাজির হয়। সামনা বলে, আমি তো তোমাকে নাম্বার দিয়েছিলাম, ফোন কেন করনি? এবার আমার সঙ্গে চলো, আমার ব্যবসায় এলে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। শৈরালি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে ফিরে সে সব কিছু গুছাতে শুরু করে, কিন্তু এবার বালান যেতে চায় না। সে বলে, আমি কোথাও যাব না, আমি স্কুলে
চলে যাব। শৈরালী রেগে গিয়ে তার উপরে চিৎকার করে পরে নিজেই কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই দাদির শ্বাসকষ্ট শুরু হয়। শৈরালী তাকে সাহায্য করার চেষ্টা করে। দাদি বলেন, আমি তোমাকে বলেছিলাম এখান থেকে যেও না, আর কতদিন পালাবে? অন্তত এখন তোমার ছেলের কথা ভাবো, তার জন্য ভালোভাবে বাঁচো, আর তাকে এই স্কুলে পড়তে দাও। এই কথা বলেই দাদি মারা যান। দাদির মৃত্যুতে শৈরালী ভেঙে পড়ে। দাদি যেমন বলেছিলেন তেমনই তাকে বাড়ির বাগানের পাশে কবর দেওয়া হয় এবং তার কবরের উপরে একটি কলা গাছ লাগানো হয়। জোসেফ প্রতিদিনের মতো ফোন করলে শৈরালী তাকে দাদির মৃত্যুর কথা জানায় না। সে স্বাভাবিকভাবেই কথা বলে। এরপর শৈরালী সিদ্ধান্ত নেয় সে এখানে থাকবে। একদিন আবার কয়েকজন শিশু আম পাড়তে আসে। দাদির ভয়ঙ্কর বৃদ্ধ গল্পটা যেন টিকে থাকে সেজন্য শৈরালী ব্ল্যাঙ্ক বুলেট দিয়ে গুলি চালিয়ে শিশুদের ভয় দেখায়। কিন্তু এরপরই সামনা আবার তাদের বাড়িতে আসে। সে শৈরালীকে নিজের ব্যবসায় যোগ দেওয়ার জন্য চাপ দিতে থাকে। শৈরালী বুঝতে পারে সামনা তার নতুন জীবনটাকে নষ্ট করে দিবে, তাই এবার সে আসল গুলি ব্যবহার করে সামনাকে গুলি করে হত্যা করে। অন্যদিকে স্কুলে বালানের সাথে একজনের বন্ধুত্ব হয়। অন্যদিকে শৈরালী ঘরের সামনার রক্তের দাগ পরিষ্কার করছিল। ঠিক তখনই এম্পের ফোন আসে। সে জানায় দাদির ছেলে এবং তার পরিবার আজ গ্রামে আসছে। তারা দাদিকে সারপ্রাইজ দিতে চায়। শৈরালীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দাদি তো মারা গিয়েছেন, তার উপরে ঘরে একটা খুনের ঘটনা ঘটেছে। এখন সে কি করবে? এর কিছুক্ষণ পর দাদির পরিবারের লোকজন বাড়িতে এসে পৌঁছে যায়। ওরা দরজা খুলতেই তাদের উপরে গুলি করা হয়। অন্যদিকে বালান স্কুল বাস থেকে নেমে সেই জায়গায় অপেক্ষা করতে থাকে যেখানে তার মা তাকে প্রতিদিন নিতে আসতো। শৈরালী তাকে বলেছিল যত দেরি হোক না কেন তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, মা তোমাকে নিতে আসবো। তাই বালান সেখানে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মা আর আসে না। এবার গল্পে আসে পুলিশ অফিসার পবিত্রাণের স্বভাব ছিল কেউ যদি তার চোখে একবার খারাপ হয়ে যায় সে তাকে সহজে ছাড়তো না। পবিত্রাণের সঙ্গে একজন নারী পুলিশ অফিসারের প্রেমের সম্পর্ক ছিল, তার নাম ছিল শিশুলি। একদিন থানায় একজন অফিসার পবিত্রাণকে বলে, একটা ছেলে অনেকক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, গিয়ে দেখো কি হয়েছে। সে ছেলেটিই ছিল বালান। অদ্ভুত ব্যাপার হলো ছেলেটির গায়ে কোনো কাপড় ছিল না। পবিত্রাণ তাকে থানায় নিয়ে আসে। সিনিয়র অফিসার বলেন, আজ রাতে ওকে তোমার কাছেই রাখ। পবিত্রাণ বালান এবং শিশুলিকে নিয়ে বাড়িতে যায়। পরের দিন পবিত্রাণ বালানকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে তাকে পাওয়া গিয়েছিল। এরপর তারা সেখানে খোঁজাখুঁজি করে জুপের মধ্যে একটি স্কুল ব্যাগ খুঁজে পায়। সেই ব্যাগের ভিতরে ছিল বালানের স্কুলের পোশাক। ঠিক তখন স্কুল বাস সেখানে আসে, আর বাসের ভিতর থেকে বালানের একজন বন্ধু তাকে হাত নাড়ায়। পবিত্রাণ বুঝতে পারে ছেলেটি নিজেই নিজের পোশাক খুলে ব্যাগে রেখে দিয়েছিল যাতে তার পরিচয় কেউ জানতে না পারে। পবিত্রাণ সিনিয়রকে বলে, ছেলেটা খুব চালাক, নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। সিনিয়র বলে, বেশি গভীরে যেও না, ছেলেটির ছবি তুলে পত্রিকায় ছাপিয়ে দাও, তার মা বাবা নিশ্চয়ই তাকে নিতে আসবে। পবিত্রাণ শিশুলিকে বালানের দায়িত্ব দিয়ে স্কুলে তদন্ত করতে যায়। স্কুলে যে ঠিকানা দেওয়া হয়েছিল সেটা ছিল সেই বাড়ির ঠিকানা যেখানে আসল বাসুদেব নামে একটি শিশু দুর্ঘটনায় মারা গিয়েছিল। পবিত্রাণ জানতে পারে বাসুদেবের মা বাবা দুবাইয়ে থাকে এবং আসল বাসুদেব ইতিমধ্যে মারা গিয়েছে। এরপর গ্রামে বালানের ছবি দেখাতে দেখাতে পবিত্রাণ দাদির বাড়িতে পৌঁছে যায়। সেখানে থাকা পুলিশ অফিসার জানায় এখানে যে মহিলা কাজ করত সে দুজনকে হত্যা করেছে, কিন্তু তার সঙ্গে কোনো শিশু ছিল না। অন্যদিকে বালান শিশুলিকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পবিত্রাণের উপর প্রচণ্ড রাগ হয় সিনিয়র অফিসারের, কিন্তু নিজের ভুল স্বীকার না করে পবিত্রাণ শিশুলির উপরে দোষ চাপিয়ে দেয়। শিশুলি আগে থেকেই অপরাধবোধে ভুগছিল যে সে ছেলেটির দিকে ঠিকমতো নজর রাখতে পারেনি। তার উপর পবিত্রাণ তাকে দোষ দেওয়ায় সে পবিত্রাণের সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়। বালানের কারণে পবিত্রাণ নিজের ভালোবাসা হারায়। এরপর গল্পে কয়েক বছর কেটে যায়। একদিন 13 থেকে 14 বছরের একটি ছেলে বাসে করে কোথাও যাচ্ছিল। বাস যখন সেই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে সেই জায়গাটি দেখে চিনতে পারে। সে বাস থেকে নেমে যায়। ছেলেটি সেই জায়গায় গিয়ে সেই ছেলেদের দেখতে পায় যারা একসময় দাদির বাড়ির আম পাড়তে আসতো। তাদের কাছ থেকে জানতে পারে সেই বাড়ির বৃদ্ধা মারা গিয়েছে এবং তার সঙ্গে থাকা কাজের মহিলা তাকে গুলি করে মেরেছে। এমনকি বৃদ্ধার পরিবারের লোকজনকেও হত্যা করার চেষ্টা করেছিল। এর জন্য এই বাড়ির কাজের মহিলাকে পুলিশ ধরে
ধরে নিয়ে গিয়েছিল। এই সব কিছু শুনে ছেলেটি থানায় যায়, যেখানে সুমন নামের একজন পুলিশ অফিসার তাকে চিনতে পারে। সে বুঝতে পারে এই ছেলেটি সেই শিশু যে প্রায় 6 থেকে 7 বছর আগে পালিয়ে গিয়েছিল। এই ছেলেটি মূলত বালান ও পবিত্রনকে চিনে ফেলে। সে জিজ্ঞেস করে, শিশুলি ম্যাডামের সঙ্গে আপনার বিয়ে হয়েছে? পবিত্রন জানায় তার বিয়ে হয়েছে, কিন্তু আমার সঙ্গে নয়। বালান বলে, সেদিন আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করুন। বালান আরও বলে, আপনি কি আমার মাকে খুঁজে পেতে সাহায্য করবেন? পবিত্রন বলে, অবশ্যই করব, তার আগে আমার জন্য পানি নিয়ে আসো। বালান যখন পানি আনতে যায়, সুমন বালানকে আলাদা করে বলে, তোমার এখানে ফিরে আসা উচিত হয়নি। পবিত্রন তোমাকে সহজে ছাড়বে না, তোমার মাকেও সে খুঁজে দেবে না। কিন্তু বালান বলে, আমি আমার মাকে না খুঁজে এখান থেকে কোথাও যাব না। সুমন তাকে জর্জ নামে এক পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে বলে। এরপর বালান জর্জের কাছে যায়। জর্জের মাধ্যমে সে জানতে পারে তার মা জেল থেকে 2বার পালানোর চেষ্টা করেছিল এবং কয়েকজনকে আহতও করেছিল। সে বারবার বলতো, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই। পুলিশ তাকে সামলাতে না পেরে মানসিক রোগী হিসাবে মানসিক হসপিটালে ভর্তি করিয়ে দেয়। সেখানে প্রায় কয়েক বছর থাকার পর রেকর্ড অনুযায়ী কেউ একজন এসে তাকে নিয়ে যায়। বালান জিজ্ঞাসা করে কে তাকে নিয়ে গিয়েছে। উত্তরে আসে তার বড় ভাই, তার নাম হচ্ছে পবিত্রন। বালান বুঝতে পারে সব কিছুর পিছনে সেই পুলিশ অফিসার পবিত্রনই রয়েছে। সে পবিত্রনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি আমার মাকে কেন নিয়ে গিয়েছিলেন? পবিত্রন বলে, অভিযোগ থাকলে রিপোর্ট করো, কিন্তু তার জন্য আগে তোমার পরিচয় প্রমাণ করতে হবে। তোমার কাছে তো কোনো কাগজপত্রও নেই, তুমি যে প্রমাণ করবে সে তোমার মা। এরপর সে বালানকে বলে, নিজে গিয়ে তোমার মাকে খুঁজে বের করো। পবিত্রর এখনও শিশুলির কথা বলতে পারেনি। তাকে অন্য কারোর সঙ্গে দেখলে তার ভিতরে রাগ জেগে ওঠে। সে বালানকেও সেই কষ্ট অনুভব করাতে চাইছিল যেটা সে প্রতিদিন অনুভব করত। পরের দিন সকালে পবিত্রন দেখে বালান এখনও থানার বাহিরে বসে আছে। পবিত্রন যেন তার কষ্ট দেখে আনন্দ পাচ্ছিল। বালান বলে, আপনি আমার মাকে ফিরিয়ে দিচ্ছেন না কারণ আপনি আপনার প্রিয়তমা শিশুলিকে পাননি, তাই তো? পবিত্রন বলে, আমি তোমার মাকে ফিরিয়ে দিব না, যা করার করো। তখন বালান বলে, সেই দিন শুধু আমি পালাইনি, আরও একজন পালিয়েছিল। থানায় একজন ওয়ান্টেড অপরাধীর ছবি ছিল, তার নাম আব্বাস। যেদিন আমি পালিয়েছিলাম সেদিনই আব্বাসও ব্যাংক ডাকাতি করে পালিয়েছিল। আমি তোমাকে সাহায্য করতে পারবো। এখন আব্বাস কোথায় আছে? এরপর বালান বলতে শুরু করে সেদিন আসলে কি হয়েছিল। আব্বাস একটি ট্রাকে লুকিয়েছিল, সেখানে তার সঙ্গে বালানের দেখা হয়। আব্বাস ট্রাক থেকে নেমে চলে যেতে চাইলে আমি তার পিছনে পিছনে যেতে থাকি। অনেকবার আমাকে তাড়িয়ে দেওয়ার পরও আমি যাইনি। তখন আব্বাস আমাকে নিজের সঙ্গে নিয়ে নেয়। আব্বাস তার বোনের সঙ্গে থাকতো। আমি শুধু বলতাম, আমার আম্মাকে খুঁজে দাও। আমি আমার পুরো গল্প আব্বাসকে বলি। আমি জানতাম না আমি কোন গ্রামে ছিলাম। আপনি আমাকে একসময় যে টি শার্টটি দিয়েছিলেন সেখানে পবিত্রর নাম লেখা ছিল, তাই আব্বাস আমার নাম পবিত্রন রেখে দেয়। আব্বাস বলেছিল, চিন্তা করো না, আমরা তোমার মাকে খুঁজে বের করব। কিন্তু ধীরে ধীরে আমি বড় হতে থাকি, আমার মাকে তখনও পাওয়া যায় না। আব্বাসও ধীরে ধীরে নেশায় ডুবে যায় আর তার বোন তাকে ছেড়ে চলে যায়। এক সময় আব্বাস কোনো কাজই করতো না। আমি বলেছিলাম আমি কাজ করতে চাই। এরপর আমাকে একটা কাজের সুযোগ দেওয়া হয়েছে। আব্বাস আমাকে বলে, তুমি কোথাও যাবে না, তোমার মাকে খুঁজে পেতে হলে আমার সঙ্গে থাকতে হবে। একদিন রাগ করে আমি বলি, আমি জানি তুমি কখনোই আমার মাকে খুঁজে পাবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। পরের দিন আব্বাস বলে, ঠিক আছে চলে যেও, কিন্তু যাওয়ার আগে আমার একটা শেষ কাজ করে দাও। আমি রাজি হয়ে যাই। সেখান থেকে সিন আবার বর্তমানে ফিরে আসে। বর্তমানে আমরা দেখি পবিত্রন জঙ্গলের মধ্যে একটি বাড়িতে যায়। তার সঙ্গে আরও একজন ছেলে রয়েছে, সেখানে আব্বাসও ছিল। আব্বাস বালানকে দেখে বলে, এতদিন কোথায় ছিলে? তুমি কি আমার উপর রাগ করে আছো? এরপর আব্বাস আরও বলে, তুমি জানো আমরা এখানে কেন এসেছি? আমি তোমার মাকে খুঁজে পেয়েছি। আব্বাস আরও জানায় তার মা জেলে ছিল, পরে তাকে মানসিক হসপিটালে পাঠানো হয়। এরপর পবিত্রন নামের একজন পুলিশ অফিসার তাকে সেখান থেকে নিয়ে যায়। তখনই আব্বাসের একজন লোক এসে বলে, পুলিশ চলে এসেছে, পালাও। আব্বাস বুঝতে পারে বালানি পুলিশকে এখানে নিয়ে এসেছে, কিন্তু সে তার উপর রাগ করে না। পুলিশ এসে আব্বাসকে গ্রেফতার করে। বালানের খুব খারাপ লাগে, কারণ আব্বাস সত্যিই তার মাকে খুঁজে বের করেছিল। সে আব্বাসের কাছে গিয়ে ক্ষমা চায়। তারপর পবিত্রনের কাছে গিয়ে বলে, এবার আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন। পবিত্রন বলে, আমি তোমার মাকে কখনোই ফিরিয়ে দিতে পারবো না। আমি আমার শিশুলিকে পাইনি, তাহলে তুমি তোমার মাকে কিভাবে পাবে? তবে সে বলে, শেষবারের মতো তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারি। পবিত্রন তাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে একজন মহিলা বন্দী ছিল। বালান তাকে দেখে হঠাৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ সেই মহিলা তার মা ছিল না, সে
সে ছিল সেই মানসিক হসপিটাল থেকে পালিয়ে আসা শার্লি। এখানে আসল রহস্য প্রকাশ পায়। ওই দিন মূলত সোহেলি শার্লিকে নিজের সঙ্গে নিয়ে এসেছিল। দাদির বাড়ির একটি ছোট্ট করে তাকে থাকতে দিয়েছিল। যখন জানতে পারে দাদির পরিবারের লোকজন এসেছে, তখন সোহেলি শার্লিকে বাইরে নিয়ে আসে। দাদির পরিবারের লোকজন যখন বাড়িতে আসে, তখন সোহেলি শার্লির হাতে বন্দুক দিয়ে বলে, এই লোকেরাই তোমার ছেলেকে মেরেছে। এরপর শার্লির পরিচয়পত্র বাড়িতে রেখে সোহেলি সেখান থেকে চলে যায়। পুলিশ যাকে গ্রেফতার করেছিল সে আসলে সোহেলি ছিল না, সে ছিল শার্লি। শার্লি কাউকে হত্যা করেনি। পরিবারের একজন সদস্য তার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছিল, কিন্তু বাড়িতে সামনার লাশ এবং দাদির লাশ পাওয়ায় শার্লিকে গ্রেফতার করা হয়। এইদিকে বালান দৌড়ে সেই জায়গায় চলে যায় যেখানে তার মা তাকে স্কুল থেকে নিতে আসতো। মা তাকে বলেছিল, যত দেরি হোক না কেন তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, মা তোমাকে নিতে আসবো। বালান সেখানেই অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই পিছন থেকে একজন মহিলা আসে। সে তার মা। ছেলেকে দেখেই মায়ের চোখে পানি চলে আসে, কারণ সেও এত বছর ধরে তার ছেলের অপেক্ষায় ছিল। সে কখনো এই এলাকা ছেড়ে যায়নি। সে এই এলাকাতেই শ্রমিকের কাজ করে জীবন কাটিয়েছে। অবশেষে তাদের অপেক্ষার শেষ হয়। মা তার ছেলেকে ফিরে পায়। আবারও তারা নতুন নাম, নতুন গল্প নিয়ে নতুন কোনো শহরের উদ্দেশ্যে রওনা হয়। আর এভাবেই সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার কাছে জানতে চাই আপনার কাছে সিনেমাটি কেমন লেগেছে আর আমার এক্সপ্লেনটি কেমন হয়েছে, সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করার অপশনটিও আপনার হাতেই রয়েছে।